ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। গ্রন্থ দরবেশ দরবার পূর্ব পাঠের পরবর্তী অংশ। সংসারে থাকতে হলে একেবারে নির্লিপ্ত থাকলে চলে না। 1307 সালের 9ই ভাদ্র কিরণচন্দ্র তাদের রাজয়ের কাছারিতে গেলেন। 10ই ভাদ্র কাছারিতে বসে প্রজাদের দরবার শুনতে হলো তাঁকে। জমিদার কিরণচন্দ্রের এ সমস্ত বৈষয়িক কাজকর্ম এড়িয়ে গেলে চলবে কেন? তবে সুবিধার মধ্যে এই যে অমলচন্দ্র ভাইপো হলেও বয়সে তাঁর চেয়ে ঢের বড়। বিষয় সম্পত্তি তিনি প্রায়শ দেখাশোনা করেন। কিছুদিন বাদে 18ই পৌষ অমলচন্দ্রের সঙ্গী হয়ে মাদারীপুর কোর্টে যেতে হয় কিরণচন্দ্রকে। পেয়াদা বেদখল মকদ্দমায় অমলচন্দ্র আসামি। কিরণচন্দ্র তদারক করতে এসেছেন। অমলচন্দ্র অবশ্য খালাস পেলেন। এর মধ্যে আশ্বিনের 4 তারিখ পরিবারের সর্বজ্যেষ্ঠ কর্তার আনুষ্ঠানিক সম্মানও গ্রহণ করতে হলো কিরণচন্দ্রকে। বাড়ির সকলের আগ্রহে দোতলার ঘরে যে চৌকিতে তাঁর বাবা ও পরে তাঁর দাদা উত্তরাধিকার সূত্রে শয়ন করতেন, তাঁকে সেই ঘর ও সেই চৌকি অধিকার করতে হলো। সংসার কি ক্রমশ তাঁকে জড়িয়ে ফেলছে নাকি? দরবেশ দর্শনের 9/25 নম্বর পত্রাংশে দরবেশজি বলছেন, বিষয় লইয়া অত্যাধিক নড়াচড়া করিলে বিষয়ের নেশায় মানুষকে মাতাল করিয়া তুলে। এই জন্য মাঝে মাঝে কাজকর্ম হইতে ছুট দিয়া কিছুদিন নিশ্চিন্ত মনে অন্যত্র গিয়া থাকিতে হয়। নিত্য সাধনের সময়ও বাড়াইতে হয়। নিয়মিতভাবে একা একা সদ্গ্রন্থ পাঠ ও একটু কীর্তন করিতে হয়। অর্থাৎ বিষয়ের আড়ম্বরের সঙ্গে সঙ্গে ধর্মের আড়ম্বরও বাড়াইতে হয়। উহা না করিলে আধ্যাত্মিক মৃত্যুর সম্ভাবনা আছে। নিজের বৈষয়িক জীবনে কিরণচন্দ্র এই নীতি মেনে চলেছেন। তাই দেখা যায় 16ই ভাদ্র গুরুভাই শ্রীধর তাঁর গ্রামে এসেছেন জেনে তিনি বনগ্রাম গিয়ে তাকে ও তাঁর ভাই বিহারীকে নিয়ে বাড়ি এলেন। কদিন তাঁদের নিয়ে পরমানন্দে কাটালেন। দুর্গাপূজার কদিন পরই তিনি 24শে আশ্বিন আড়িয়াল গেলেন এবং সেখান থেকে 1 কার্তিক গেন্ডেরিয়া আশ্রমে গিয়ে যোগজীবনজি ও অন্যান্য গুরুভাইদের মধুর সঙ্গে 6 তারিখ পর্যন্ত রইলেন। বিষয়ের আড়ম্বরের মোকাবিলা করতে ধর্মের আড়ম্বর অব্যাহত রাখতেন কিরণচন্দ্র। গেন্ডেরিয়া থেকে জ্বর নিয়ে রওনা হয়ে 7ই কার্তিক বাড়ি ফিরলেন তিনি। যোগজীবনজি খালিয়া তাঁদের বাড়িতে আসতে রাজি হয়েছেন, এজন্য তাঁর খুব আনন্দ। জ্বর ক্রমশ বাড়ছে, তবু 9 তারিখ তিনি যোগজীবনজিকে তার করলেন, যেন বজরা ভাড়া করে
তিনি খালিয়া রওনা হন। 10ই কার্তিক কুইনেন খেয়ে কোনো রকমে জ্বর ছাড়ালেন কিরণচন্দ্র। গুরু ভাইরা আসছেন, আর তার অসুস্থ থাকা চলে না। যোগজীবন গোস্বামী ও নবকুমার বিশ্বাস ভাড়া করা বোটে ঢাকা থেকে খালিয়া এসে পৌঁছলেন 1307 সালের 16ই কার্তিক রাত্রে। স্বয়ং গোসাইজির আত্মযোগ এবং গোসাইয়ের শিষ্যদের অত্যন্ত শ্রদ্ধা ও প্রীতিভাজন যোগজীবনের শুভাগমন খালিয়ায় একটি স্মরণীয় ঘটনা। কিরণচন্দ্রের আনন্দের আর সীমা রইল না। 17ই কার্তিক খালিয়া থেকে 18 তারিখ যোগজীবনজি দল বেঁধে সেই বোটে করে বনগ্রাম রওনা হলেন। কিরণচন্দ্র তাঁর সঙ্গী হলেন। 19শে কার্তিক সকালে বোট ভাঙায় এলো। সেখানেই শ্রীধরের ভাই বিহারী ওদের সঙ্গে দেখা করলেন। বিহারীদের ঘাটে গিয়ে বোট বাঁধা হলো। সবাই খিচুড়ি রান্না করে খেলেন সেখানে। চিংড়ি মাছের মাথা দিয়ে মুগ ডালের খিচুড়ি। কিরণচন্দ্র এরা অনেক দিন আগেই মাছ খাওয়া ছেড়ে দিয়েছেন, কিন্তু যোগজীবনজির ধমকে তিনি ও অন্য নিরামিষাশী গুরুভাই মতি ভূঁইয়া সেই মাছের খিচুড়ি না খেয়ে পারলেন না। রান্না করেছিলেন নবকুমার বিশ্বাস। সাধনের পর কিরণচন্দ্র যখন মাছ ছেড়ে দেন, তখন তার মায়ের অমতো তাকে টলাতে পারেনি, কিন্তু যোগজীবনজির আদেশ লঙ্ঘন করা তার পক্ষে অসম্ভব হলো। খাওয়া দাওয়ার পর আবার বোট যাত্রা। 20শে কার্তিক সকালবেলা বনগ্রামে পৌঁছালেন সবাই। মতি ভূঁইয়ার বাড়িতে রান্নাবান্না করে খাওয়া হলো। এদিনের পাচক বিপিন গুহ ঠাকুরতাকে সকলে মিলে একদিনের জন্য বাড়ুজ্যে মশাই বানালেন, ওই নামেই ডাকলেন। 21শে কার্তিক বনগ্রামে থেকে 22 তারিখ আবার খালিয়া যাত্রা। ওই দিন বোটেই মহোৎসব করলেন তারা। 23শে কার্তিক ভাঙা হয়ে রাত্রিবেলা খালিয়া ফিরলেন যাত্রীরা। রাত্রেই অমলচন্দ্রের স্ত্রীকে দীক্ষা দিলেন যোগজীবনজি এবং একটু পরেই বোটে মাদারীপুরের দিকে রওনা হয়ে গেলেন। কিরণচন্দ্রের পায়ে একটা ঘা হয়েছিল। দারুণ ব্যথার জন্য তিনি যোগজীবনজির সঙ্গে যেতে পারলেন না, কিন্তু অমন মধুর সঙ্গ ও আনন্দের আয়োজন ছেড়ে কি তার মন টেকে? 24 তারিখ কিছুতেই আর থাকতে না পেরে কিরণচন্দ্র গায়ে জ্বর নিয়েও ছোট নৌকা করে যোগজীবনের বোট ধরার জন্য রওনা হলেন। রাস্তায় বোটের নাগাল পেয়ে নৌকা ছেড়ে দিয়ে আবার যাত্রী দলে যোগ দিলেন কিরণচন্দ্র। কিসের জ্বর, কিসের পায়ে ব্যথা? বিকেলে মাদারীপুরে যজ্ঞেশ্বর সেনের বাড়িতে এলেন সকলে। কিরণচন্দ্রের জ্বর দারুণ বেড়ে গেল সেই রাত্রে। 25 তারিখ যোগজীবন সেই বোটে করে বানরিপাড়া রওনা হয়ে গেলেন। কিরণচন্দ্র কুছ পরোয়া নেই বলে দলে ভিড়ে গেছিলেন, কিন্তু তার শরীরের অবস্থা দেখে সকলে মিলে নিষেধ করে তাকে আটকে দিলেন। ভাঙা মন নিয়ে গয়নার নৌকায় দুপুরবেলা বাড়ি ফিরে এলেন কিরণচন্দ্র। এই জ্বরে অনেক দিন ভুগলেন কিরণচন্দ্র, প্রায় পৌষ মাসের মাঝামাঝি পর্যন্ত। জ্বরের সঙ্গে পেটে অসুখ, বমি, বুকে পিঠে ব্যথা। ডাক্তারি চিকিৎসা চলল। ডাক্তারের ব্যবস্থায় 14ই অঘ্রাণ থেকে আবার মাছের ঝোল খাওয়া শুরু করলেন, কিন্তু দেহ ক্রমশ আরও অসুস্থ হয়ে পড়ল। 24শে অঘ্রাণ ডাক্তারের বদলে কবিরাজ ক্ষেত্রমোহন সেনের চিকিৎসা আরম্ভ হল। এইবার আস্তে আস্তে
জ্বর ও অন্যান্য উপসর্গ কমতে লাগল। এই মাসের মধ্যেই পুরীর সমাধি মন্দির তৈরির জন্য 3 কিস্তিতে 550 টাকা জোগাড় করে পাঠালেন কিরণচন্দ্র। অনেক দিন পরে 11ই পৌষ বাড়ি ছেড়ে রামানন্দ দাস বাবাজির সঙ্গে পাণ্ডাপাড়া গ্রামে ললিতা বৈষ্ণবীর আখড়ায় গিয়ে কীর্তনে আনন্দ করে পরদিন বাড়ি ফিরলেন তিনি। আবার 19শে পৌষ অমলচন্দ্রের সঙ্গে মাদারীপুর কোর্টে হাজিরা দিয়ে সেখান থেকেই যজ্ঞেশ্বর সেনের সাথে চরমুগুরিয়ার মাতাজিকে দর্শন করতে গিয়েছিলেন। বেশ মিষ্টি লেগেছিল মাতাজির সঙ্গ। আগেই বলা হয়েছে যে 24শে পৌষ থেকে 26শে পৌষ তিনি মাতান চাঁদের আখড়ায় ছিলেন। সেখান থেকে ফেরার পথে 27 তারিখ রাজেশ্বরদী গ্রামের অনঙ্গ বৈষ্ণবীর আখড়ায় ঘুরে এলেন। ওখানে চরণপালের পদাবলী কীর্তন তাকে মুগ্ধ করেছিল। বাড়ি ফিরে আসার কদিন পর 5ই মাঘ আবার জ্বরে পড়লেন কিরণচন্দ্র। 12 তারিখ পর্যন্ত ভুগলেন। 5ই মাঘ আবার একটা ঝঞ্ঝাট পোহাতে হলো। স্টিমার কোম্পানি গাঁয়ের খাল কেটে চওড়া করছিল। কিরণচন্দ্রদের দিঘির পাড়ে তাঁর ঠাকুরদাদার স্মৃতিতে যে মন্দির ছিল সেটি ভেঙে পড়েছিল। কোম্পানির লোক ভাঙা মন্দিরের ইট সরিয়ে ফেলছে খবর পেয়ে কিরণচন্দ্রকে ছুটে যেতে হলো সেখানে। বকুনি দিয়ে লোকগুলিকে হটিয়ে দিলেন তিনি। রেবতী রায়মশাই কিরণের স্বগ্রামবাসী ও গোসাইজির শিষ্য। তাঁর দ্বিতীয় পক্ষের বিয়েতে কলকাতা বরযাত্রী হয়ে গিয়েছিলেন কিরণচন্দ্র, তা আগেই বলা হয়েছে। 1307 সালের 21শে মাঘ রেবতীর স্ত্রী কিরণচন্দ্রের নামে মিথ্যা একটা দুর্নাম প্রচার করলেন। রেবতীও তা বিশ্বাস করে কিরণচন্দ্রকে অভিযুক্ত করলেন। মিথ্যা কুৎসা শুনে মেজাজ খারাপ হয়ে গেল কিরণচন্দ্রের। তিনি আত্মবিস্মৃত হয়ে পৈতা ছিঁড়ে অভিসম্পাত করলেন। বেশ কয় মাস পরে 1308 সালের 5ই বৈশাখ রেবতী বুঝতে পেরেছিলেন যে তাঁর স্ত্রীর রটানো কুৎসা সর্বৈব মিথ্যা। কিরণচন্দ্রের কাছে এদিন ক্ষমা চাইলেন রেবতী। আরও কদিন পরে 3রা জ্যৈষ্ঠ পুরীর তিরোভাব সম্মেলনীতে গিয়ে রেবতী রায়ের স্ত্রী তাঁর গুরুদেব যোগজীবনজির কাছে স্বীকার করলেন যে তিনি এতদিন খামোখা কিরণচন্দ্রের নামে মিথ্যা কথা বলেছেন। রেবতী এই স্বীকারোক্তি শুনে কিরণচন্দ্রকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। এ ধরনের মিথ্যে দুর্নাম কিরণচন্দ্রকে জীবনে আরও অনেকবার সইতে হয়েছে। এমনকি তাঁর শিষ্যদের মধ্যেও কেউ কেউ তাঁকে শেষ জীবনে এই ধরনের আঘাত দিয়েছেন। যথাসময়ে এ সম্বন্ধে বিস্তৃত আলোচনা করার অবকাশ আসবে। এই প্রসঙ্গের ইতিতে শুধু একথাই বলা যায়, সাধনশীল জীবনে প্রারব্ধ ভোগ কেটে যাবার জন্য যে সমস্ত ঘটনা ঘটতে পারে, শারীরিক ভোগের মতো এইসব মিথ্যা কুৎসার শিকার হয়ে মানসিক ভোগও তার অন্যতম ব্যবস্থা। দরবেশ দর্শনের 9/98 নম্বর পত্রাংশে অভিজ্ঞ সাধক দরবেশজি তাই বলেছেন, সংসারে চলিতে গেলে অনেক আঘাত পাওয়া যায়, ইহা তাহারই নমুনা। এইরূপ আঘাত খাইয়াই মানুষ যথার্থ মানুষ হয়। আবার 17/22 নম্বর পত্রাংশে লিখেছেন, মনে রাখিও, অপমানকর হীন কার্য না করিয়া ঘটনা বিশেষে লোকের নিকট গৌরবের হানিকর যে অবস্থা উপস্থিত হয়, উহা একটা প্রকাণ্ড ফাঁকি। এই ফাঁকির ভয়ে
অধীর হইবার কোনো আবশ্যক নাই। অথচ প্রারব্ধ বা বিষয়ের সম্পর্কজনিত এই বেদনাদায়ক অভিজ্ঞতা এড়াবারও যে জোর নাই, সে কথাও বলেছেন দরবেশজি 14/41 নম্বর পত্রাংশে। যে দারুণ প্রারব্ধ লইয়া তোমরা দুই ভাই জন্মগ্রহণ করিয়াছ, এই প্রারব্ধ ভুগিতেই হইবে। কাহারও সাধ্য নাই প্রারব্ধ শেষ হইবার পূর্বে তোমাদিগকে এই ভোগের হাত হইতে নিষ্কৃতি দেয়। ঘরে বাহিরে লাঞ্ছিত ও অপমানিত হয় তোমাদের ভোগ। বলা বাহুল্য, কিরণচন্দ্রের এসব অভিজ্ঞতা তাঁর প্রারব্ধ ভোগজনিতই বটে। নিজের জীবন সম্বন্ধে উল্লেখ করে তিনি বলেছেন, উঠিতে বসিতে কেবল ঝাঁটা, ইহাই তাঁর প্রেমের প্রথম পাঠ। আমার জীবন তোমরা কেহই জানো না। যদি জানিতে, তবে বুঝিতে পারিতে কত বেতের বাড়ি খাইয়াছি। যে অপমান মানুষের চরম, তাহাও আমাকে সহিতে হইয়াছে। আজি বিজন ঘরে নিশীথ রাতে আসতে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে দুহাত খানি আজি বিজন ঘরে। চা পাওয়ার পথে পথে দিন কেটেছে, কোন মতে এখন সময় হলো তোমার কাছে আপনাকে দিয়ানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে দুহাত খানি আজি বিজন ঘরে। আধার থাকুক দিকে দিকে, আকাশ অন্ধকার, তোমার পরশ থাকুক আমার হৃদয় ভরা। জীবন দোলায় দুলে দুলে আপনারে ছিলেম ভুলে, এখন জীবন মরণ দুদিক দিয়ে নেবে আমায় টানি, জানি জানি বন্ধু জানি, তোমার আছে দুহাত খানি আজি বিজন ঘরে। নিশীথ রাতে আসতে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি, তোমার আছে
দুহাত খানি আজি নিজন ঘরে। জয় জয় দেব বিশ্ব, জয় প্রণাম।